অরে কণিকার পাপা, গাছগুলায় পানি দিচ্ছেন কেন? একটু উপরের দিকে তাকান, মনে হয় বৃষ্টি হতে চলেছে। আরে দেখো ভাগ্যবান, তুমি কণিকার নাম নিলে আর তার ফোনও এসে গেল। ভগবান করুক আমার প্রিয় মেয়েটা আমার আয়ু পাক। আগে তো আপনার মেয়ের সাথে কথা বলুন, সে কি বলছে? হ্যাঁ বলো, এই নম্বরটা কার? পাপা, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার বাড়িতে চলে আসুন। কেন মেয়ে, কি হয়েছে? সব ঠিক তো? পাপা, খুব বড় অনর্থ হয়ে গেছে। আপনার নাতনিকে একটা শায়ার নিজের বশে নিয়ে নিয়েছে। সে অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। আমার খুব ভয় লাগছে, আমার মেয়ের যদি কিছু হয়ে যায়। মা, এখন তো অনেক রাত হয়ে গেছে, এই সময় গাড়ি পাওয়াও কঠিন। পাপা, আমাদের কিছু জানি না, আপনাকে যে কোনো ভাবে এই ভূত তাড়াতে হবে, না হলে আমার মেয়ের প্রাণ চলে যাবে। ঠিক আছে, আমি যেভাবেই হোক সেখানে পৌঁছাচ্ছি। ততক্ষণ তুমি তাকে একটা ঘরে বন্ধ করে রাখো, তাকে বাইরে যেতে দিও না। ফোন কেটে যায়। কালিদাস নিজের মনে বলে, হে ভগবান, এটা কি হয়ে গেল? কাল পর্যন্ত তো পিঙ্কি একদম ঠিক ছিল, আমার ছোট্ট নাতনির হঠাৎ কি হলো? ভগবান, আমাকে এখনই বেরোতে হবে। হ্যাঁ, একদম দেরি করবেন না, হাঁটতে হলেও এখনই বেরিয়ে পড়ুন। পথে যদি কোনো গাড়ি পান তাতে উঠে যাবেন। ঠিক আছে ভাগ্যবান, আমার তান্ত্রিক বিদ্যার ছোলাটা তাড়াতাড়ি এনে দাও, ওটার দরকার হবে। ঠিক আছে, আপনি এখানে থাকুন, আমি এখনই নিয়ে আসছি। স্ত্রী ভেতরে যায় এবং একটু পর ঝোলা নিয়ে ফিরে আসে। এই নিন ছোলা, সাবধানে যাবেন, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না ভাগ্যবান, আমি আমার নাতনিকে কিছুতেই কিছু হতে দেব না, তুমি নিজেদের খেয়াল রাখো। কালিদাস ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোতেই তীব্র ঝড় শুরু হয়ে যায়। বাতাস এমনভাবে বইছিল যেন তার উদ্দেশ্য ভালো নয়। আকাশে বারবার মেঘ গর্জে উঠছিল। তবুও কালিদাস এক মুহূর্ত না থেমে দ্রুত এগিয়ে চলছিল। কালিদাস পেশায় একজন ওঝা, যে কোনো ধরনের ভূতকে সহজেই বশে আনতে পারে। মনে হচ্ছে আজ এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাবে না, রাতও অনেক হয়ে গেছে। যদি একটা গাড়ি পেতাম তাহলে দ্রুত মেয়ের কাছে পৌঁছাতে পারতাম। ঠিক তখনই তার কথা যেন উপরওয়ালা শুনে ফেলল। হঠাৎ পিছন থেকে একটা টেম্পুর ইঞ্জিনের শব্দ ভেসে আসে। শুনশান রাস্তায় সেই শব্দ যেন আশার আলো হয়ে ওঠে। কালিদাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। টেম্পো ধীরে ধীরে এসে তার সামনে থামে। ড্রাইভার চিৎকার করে বলে, এই কাকা, মরতে চান নাকি? আমার গাড়ির সামনে থেকে সরে দাঁড়ান। ড্রাইভার ভালো করে তাকিয়ে দেখে, আরে হে তো ওঝা বাবা। কালিদাস বাবা, এত রাতে এই ঝড়ের মধ্যে এখানে কি করছেন? পথ হারিয়ে ফেলেছেন নাকি? রঘু, তুমি ঠিক সময়ে এসেছ, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, বড় সমস্যা হয়েছে। বাবা, সারাদিন গাড়ি চালিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি, এখন আমি সরাসরি বাড়ি যাচ্ছিলাম। রঘু, এমন সময় যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে কে করবে? তুমি আমার থেকে দ্বিগুণ ভাড়া নাও, কিন্তু এখনই আমাকে পৌঁছে দাও। যদি এমন কথা হয় তাহলে অবশ্যই নিয়ে যাব। আগে বাড়িতে ফোন করে বলে দিই যে আজ দেরি হবে। রাস্তায় ফোন করে নিও, আগে চলো। ঠিক আছে, বসুন। কিন্তু কোথায় যেতে হবে বাবা? এখান থেকে 2টা গ্রাম পার হয়ে 3য় গ্রামে আমার মেয়ের শ্বশুর বাড়ি, সেখানেই যেতে হবে। ও, কণিকা দিদির বাড়ি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি বসুন। গাড়ি দ্রুত অন্ধকার রাস্তা চিরে এগিয়ে চলতে থাকে। আকাশে মেঘ লাগাতার গর্জন করছিল। মনে হচ্ছিল বৃষ্টি আজ কোনোভাবেই থামবে না। রঘু ফোনে তার বউকে বলে, হ্যালো, কোথায় আছো? আমি এখনো বাড়ি পৌঁছাইনি। দেখো না, আবহাওয়া কত খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তুমি একদম চিন্তা করো না, আজ আমাকে একটু দেরি হবে, একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে। তুমি সময় মতো খেয়ে নিও আর দরজা ভালো করে বন্ধ করে ঘুমিয়ে পড়ো।
আমি ফাঁকা পেলেই আবার ফোন করব, ঠিক আছে? এখন রাখছি। রঘু ফোন কেটে দেয়। বৃষ্টি শুরু হয়। এই দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেল। এই শুনশান রাস্তার সাথে এখন বৃষ্টিরও মোকাবিলা করতে হবে। রঘু, যাই হোক, গাড়ি থামানো যাবে না, ধীরে হলেও চলতে থাকবে। চিন্তা করবেন না বাবা, এই টেম্পো থামবে না। একটু চুপ থাকার পর রঘু জিজ্ঞেস করে, বাবা, এত রাতে এমন কি কাজ পড়লো যে এত তাড়াহুড়ো করছেন? সমস্যার সময় দেখে আসে না রঘু। কয়েক ঘন্টা আগেও সব ঠিক ছিল, হঠাৎ আমার মেয়ের ফোন এলো। সে ভয়ে কাঁপা গলায় বলল, আমার নাতনিকে একটা খারাপ ছায়া নিজের কবজায় নিয়েছে। তখনই আমাকে বেরোতে হয়। ও, তাহলে ছোট্ট মেয়েটাকে ভূত ধরেছে। মনে হচ্ছে সেই ভূত জানেই না যে তার নানা ভাই একজন ওঝা। আমার তো মনে হচ্ছে বাবা, ওই ভূত আপনার পুরনো কোনো শত্রু, হয়তো আপনার থেকে প্রতিশোধ নিতে বাচ্চাটাকে টার্গেট করেছে। জানি না রঘু, আগে চোখে দেখে বুঝতে হবে। এখন কিছু বলা ঠিক হবে না। গভীর অন্ধকার। টেম্পো এগিয়ে চলছিল মুষলধারে বৃষ্টির মধ্যে। চারপাশে এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ বৃষ্টি পুরোপুরি থেমে যায়। আকাশের গর্জনও বন্ধ হয়ে যায়। দেখুন, বৃষ্টিও থেমে গেল। হ্যাঁ রঘু, আমরা প্রায় পৌঁছে গেছি, একটু দ্রুত চালাও। ঠিক আছে বাবা, আমি গাড়ি একটু দ্রুত চালাচ্ছি। কিছুক্ষণ পর তারা কণিকার বাড়িতে পৌঁছে যায়। রঘু ভিড়ে গাড়ি থামায়। দুজনেই গাড়ি থেকে নামে। রঘু, তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু পরেই ফিরে আসছি। ঠিক আছে বাবা, আমি ভূতকে খুব ভয় পাই, আমি এখানেই থাকছি। কালিদাস দরজায় গিয়ে জোরে ডাকতে থাকে, মেয়ে, দরজা খোলো, আমি এসে গেছি, দরজা খোলো। কিছুক্ষণ পরে দরজা কর্মর শব্দ করে খুলে যায়। কণিকা অবাক হয়ে বলে, পাপা, আপনি এত রাতে এখানে? এ কি বলছো মেয়ে? তুমি তো আমাকে ফোন করে বলেছিলে তোমার মেয়েকে ছায়া ধরেছে। আমি আমি কখন ফোন করেছি? কি বলছো? ফোনে তোমারই গলা ছিল। তুমি কাঁদতে কাঁদতে বলছিলে, পাপা না এলে বড় অনর্থ হবে। না পাপা, আমি তো কোনো ফোন করিনি, আর আপনার নাতনি তো ঘুমাচ্ছে। তাহলে আমাকে ফোন করলো কে? হয়তো কেউ মজা করেছে, কিন্তু গলাটা আমার মতো মতো হলো কিভাবে? এসব ছেড়ে দিন পাপা, ভিতরে আসুন, কাল সকালে যাবেন। না মেয়ে, তুমি ভিতরে যাও, আমি পরে আসব। আমি একা আসিনি, সাথে টেম্পোওয়ালা আছে। ঠিক আছে পাপা, সাবধানে যাবেন। কালিদাস ফিরে যায়। হাঁটতে হাঁটতে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমাকে ফোন করলো কে? রঘু, গাড়ি চালাও, বাড়ি ফিরতে হবে। এত তাড়াতাড়ি ফিরে এলেন? ছোট মেয়েটা ঠিক আছে? গাড়ি চালাও, পথে বলবো। রঘু চুপচাপ গাড়ি চালাতে থাকে। এবার বলুন বাবা, ভূতের কি হলো? ধরলেন না, শেষ করলেন? কিছুই হয়নি, আমার মেয়ে বলছে এমন কিছু ঘটেইনি। এ কি বলছেন? আপনি তো বলেছিলেন মেয়েকে ভূত ধরেছে। আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে। কালিদাস চিন্তায় ডুবে যায়। আমাকে ফোন করলো কে? কিছুক্ষণ পরে রঘু গাড়ি থামায়। বাবা, আমি একটু হালকা হয়ে আসি। ঠিক আছে। রঘু ঝোপের দিকে যায়। কালিদাস ও তার পিছনে যায়। কালিদাস ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে যাচ্ছিল। চারপাশে ঘন অন্ধকার, হালকা ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ সামনে থেকে একটা অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। অজানা কণ্ঠ। কিরে কালি, নিজের মেয়ের সাথে দেখা করে এলি? কালিদাস থমকে দাঁড়ায়। সে চারপাশে তাকায়। পেছনে কি দেখছিস? সামনে তাকা। কে তুমি? সামনে আসো। কি চাও আমার থেকে? কেন আমাকে এভাবে বিরক্ত করছো? কিছুক্ষণ নীরবতা, তারপর আবার সেই কণ্ঠ। এত তাড়াতাড়ি ভুলে গেলি কালি? এইবার তোর নাতনি বেঁচে গেছে, কিন্তু পরের বার যে ফোন আসবে সেটা মিথ্যে হবে না।
ধীরে ধীরে অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে আসে। কালিদাস তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তুমি তুমি বোতল থেকে বের হলে কিভাবে? আমি তো নিজে হাতে তোমাকে সে বোতলে বন্দি করেছিলাম। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। যাকে আমি নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিতে যাচ্ছিলাম, তাকে তুই বাঁচিয়ে দিয়েছিস। শুনে রাখ, যদি তুই সেই তাবিজ না সরাস, তাহলে তোর পরিবারের যে ফোন আসবে, সেটা শুনে তোর আত্মাও কেঁপে উঠবে। কালিদাস এবার গম্ভীর হয়ে যায়। শেষ পর্যন্ত সেই মুখিয়ার ছেলে তোমার সাথে কি করেছিল যে তুমি এত ভয়ঙ্কর প্রতিশোধ নিতে চাইছো? কিছুক্ষণ নীরবতা, তারপর মুখিয়ার ছেলে আমার সাথে নরপিশাচের মতো আচরণ করেছিল। সে আর তার বন্ধু সব মিলে আমার উপর অত্যাচার করেছিল। তারপর আমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছিল। চারপাশ যেন আরো ঠান্ডা হয়ে যায়। আমি তার সব বন্ধুদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছি। এখন শুধু সে বাকি। আর এইবার আমার পথের মাঝে তুই দাঁড়িয়ে আছিস। কালিদাস কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, আমি জানতাম না তোমার সাথে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি তোমাকে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি কালী? আগামীকাল অমাবস্যার রাত। সেদিন মুখিয়ার ছেলে আমার কাছে আসবে। আমি তাকে নকল তাবিজ দেব, আর আসলটা নিজের কাছে রেখে দেব। তারপর তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিও। মনে রাখিস কালী, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টাও করিস না। আমি তোর মনের সব চালাকি বুঝতে পারি। অমাবস্যার রাতেই তার শেষ ঠিক হয়েছে। যেভাবে সে আমাকে অন্ধকার মাটিতে পুঁতে দিয়েছিল, ঠিক সেভাবেই আমি তার পাপের অন্ধকারে ডুবিয়ে দেব। সেদিন না তাবিজ কাজ করবে, না কোনো মন্ত্র, শুধু আমার প্রতিশোধ পূর্ণ হবে। এই কথা বলেই আত্মা ধোঁয়ার মতো মিলিয়ে যায়। ফিরে যাওয়ার সময় কালিদাস আর এক মুহূর্ত না থেমে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। অনেক ঘন্টা পরে সে বাড়ি পৌঁছায়। রঘু দ্বিগুণ টাকা নিয়ে চলে যায়। কালিদাসের স্ত্রী দরজায় অপেক্ষা করছিল। কি হয়েছে? আমাদের নাতনি ঠিক আছে তো? হ্যাঁ, আপাতত সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। সোজা করে বলুন, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? না, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক আছে। স্ত্রী কিছুটা স্বস্তি পায়। চলুন ভেতরে আসুন, কিছু খেয়ে নিন। ঠিক আছে। কিন্তু তার মনে তখনও একটাই ভাবনা। অমাবস্যা সেই অন্ধকার রাতে কালিদাস বাবা সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসেছিল। তার সামনে মাটিতে লাল রঙের একটা বৃত্ত আঁকা ছিল। সেই বৃত্তের মাঝখানে রাখা ছিল একটা কাটা মাথার খুলি, যার ফাঁপা চোখের আগদর আগুন জ্বলছিল। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর শক্তি জেগে উঠেছে। কালিদাস চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে মন্ত্র জপ করছিল। কিছুক্ষণ পর মুখিয়ার ছেলে সেখানে এসে পৌঁছায়। বসে পড়ো ছেলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমি জানি তুমি কি বলতে এসেছ। সে এখনো তোমার স্বপ্নে আসে, তাই তো? বাবা, আপনি সব জানেন। তাহলে সেই পুরনো তাবিজটা এখানে রেখে দাও, আর এই নতুন তাবিজটা নিজের হাতে বেঁধে নাও। তারপর পেছনে না তাকিয়ে সোজা চলে যাবে। ঠিক আছে বাবা। সে নিজের পুরনো তাবিজ খুলে রেখে দেয়, নতুন তাবিজটা হাতে বেঁধে নেয়। তারপর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মুখিয়ার ছেলে একটু দূরে যেতেই হঠাৎ একটা অদ্ভুত আলো এসে তার শরীরের মধ্যে ঢুকে পড়ে। আলো ঢোকার সাথে সাথেই তার চোখ লাল হয়ে যায়, তার শরীর কাঁপতে শুরু করে,
সেই ভয়ঙ্কর আত্মা তার শরীরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তার শরীরের সব হাড় ভেঙে যায়। সে জোরে মাটিতে পড়ে যায়। সেই আত্মা নিজের প্রতিশোধ সম্পূর্ণ করে ফেলে। তারপর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে। অমাবস্যার সেই রাতেই এক ভয়ঙ্কর প্রতিশোধের শেষ হয়, আর প্রমাণ হয়ে যায় অন্যায়ের শাস্তি একদিন না একদিন ঠিকই আসে।